নমস্কার, সকলকে আমার একাডেমিতে স্বাগত জানাই। তোমাদের একাদশ শ্রেণী ভূগোলের প্রথম প্রশ্ন হচ্ছে পৃথিবীর উৎপত্তি বিষয়ে ল্যাপ্লাসের মতবাদটি ব্যাখ্যা করো। 2, ভূ অভ্যন্তর সম্পর্কে প্রাপ্ত তথ্যের উৎসগুলি সংক্ষিপ্ত বিবরণ দাও। নাম্বার 3, বিভিন্ন স্তর ও বিযুক্তি রেখা সহ ভূ অভ্যন্তরের চিত্র অঙ্কন করো। নাম্বার 4, শিয়াল ও সীমার মধ্যে পার্থক্য নিরূপণ করো। কেন্দ্রমণ্ডলের 5টি বৈশিষ্ট্য লেখো। তার প্রথম প্রশ্ন দেখো যে পৃথিবীর উৎপত্তি বিষয়ে ল্যাপ্লাসের মতবাদটি ব্যাখ্যা করো। ল্যাপ্লাসের মতবাদ লিখবে 1796 খ্রিস্টাব্দে পিয়ের ডি ল্যাপ্লাস কান্টের মতবাদটির একটি ত্রুটি বিচ্যুতিগুলিকে দূর করে নতুনভাবে প্রদত্ত পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত গ্রহ ও উপগ্রহের জন্ম ব্যাখ্যা করেন। এক্সপোজিশন অফ সোলার সিস্টেম নামক গ্রন্থে ল্যাপ্লাসের মতে মহাকাশে অতি প্রাকৃতিক আদি বস্তুকণা সৃষ্টির সময় থেকে একটি উত্তপ্ত গ্যাসীয় পিণ্ডের আবর্তনশীল নীহারিকা রূপে অবস্থান করত। পরবর্তীকালে নীহারিকা শীতল ও সংকুচিত হয়ে থাকে। নীহারিকা সংকুচিত হওয়ার এর আবর্তন বেগও বাড়তে থাকে। ঘূর্ণন বেগ এমন এক পর্যায়ে আসে যে ঘূর্ণনের মান ও নীহারিকা নিরক্ষীয় অঞ্চলের কেন্দ্রাতিক বল ও বিকর্ষ বল সমান হয়। ঠিক এইরূপ অবস্থা নীহারিকার বাইরের অংশের বস্তুকণা দিয়ে তৈরি বলয়ের আর নিজস্ব কোনো ওজন থাকে না। পদার্থের এই বলয় তখন নিজের জায়গায় স্থিরভাবে ভাসমান থাকে। একইভাবে নীহারিকার ক্রম শীতল ভবন ও সংকোচনের সাথে সাথে এর বাইরের অংশের উৎক্ষিপ্ত পদার্থ দিয়ে এক একটি করে বলয় তৈরি হতে থাকে এবং বলয়গুলি নীহারিকার কেন্দ্রীয় বস্তুপুঞ্জ থেকে দূরে অবস্থান করতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে বিক্ষিপ্ত বস্তুগুলি একত্রিত ঘনীভূত হয়ে গ্রহে পরিণত হয়, আর একই প্রক্রিয়ায় গ্রহগুলি থেকে উপগ্রহ সৃষ্টি হয় এবং নীহারিকার অবশিষ্ট কেন্দ্রীয় অংশ সূর্যরূপে অবস্থান করে। গুরুত্ব: ল্যাপ্লাসের সহজ অর্থে বিভিন্ন গ্রহ ও উপগ্রহের একই তলে অবস্থানের একটি ধারণা পাওয়া যায়। আর এই তত্ত্ব গ্যাসীয় অবস্থা থেকে তরল হয়ে কঠিন অবস্থায় গ্রহ ও উপগ্রহের বিবর্তনের উপর আলোকপাত করে। এর ফলে কতগুলি সমালোচনা দেখতে পাওয়া যায়। দেখে নাও, ল্যাপ্লাসের প্রদত্ত গ্রহের সৃষ্টি তত্ত্ব থেকে এদের একই তলে অবস্থানের একটা ধারণা পাওয়া গেলেও এই তত্ত্ব বহুভাবে সমালোচিত হয়েছে। এগুলি হলো ইংরেজ পদার্থবিদ জে.সি. ম্যাকওয়েলের মতে নীহারিকা থেকে বিচ্ছিন্ন ও পরিত্যক্ত বলয়ের ভয় এত কমে যায় যে তার মধ্যে অন্তর্নিহিত মহাকর্ষ বল দ্বারা ভাঙা অংশগুলির মধ্যস্থিত পদার্থের কেন্দ্রে ভ্রমণ ঘটিয়ে গ্রহে পরিণত হওয়া কখনোই সম্ভব নয়। নাম্বার বি, অন্যান্য গ্রহের সাপেক্ষে গ্রহ শুক্র ও ইউরেনাস গ্রহের সম্পূর্ণ আলাদা গতির দিক এই তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করেননি। নাম্বার সি, ল্যাপ্লাসের মতে সূর্যের কৌণিক ভরবেগ অন্যান্য গ্রহদের তুলনায় বেশি, কিন্তু বাস্তবে তা বিপরীত। বাস্তব ক্ষেত্রে গ্রহদের মোট কৌণিক ভরবেগ 98% এবং সূর্যের তা মাত্র 2%। ডি, গ্রহ নির্মাণকারী বলয় ঘনীভূত হয়ে কিভাবে প্রায় গোলাকার গ্রহ তৈরি হয় হলো তার ল্যাপ্লাস ব্যাখ্যা করেননি। তাহলে এই হলো তোমাদের প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এটা, ভূ অভ্যন্তর সম্পর্কে প্রাপ্ত তথ্যের উৎসগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। এখানে পয়েন্ট করবে, তোমরা লিখবে যেসব উৎসের মাধ্যমে ভূ অভ্যন্তরের সম্পর্কে তথ্য সংগৃহীত হয় সেগুলিকে প্রধানত দুটি শ্রেণীতে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রত্যক্ষ উৎস আর একটা হচ্ছে পরোক্ষ উৎস। তার মধ্যে প্রথম নাম্বার পয়েন্ট করবে প্রত্যক্ষ উৎস। সরাসরি পর্যবেক্ষণের মাধ্যমে আমরা যেসব তথ্য পাই সেগুলি প্রত্যক্ষ উৎসের অন্তর্ভুক্ত, যেমন ক বা 1 নম্বর খনি। ভূ অভ্যন্তর সম্পর্কে জানার একটি প্রধান উৎস হলো খনি। পৃথিবীর গভীরতম খনিটিকে সোনার খনি, গভীরতম সোনার খনি দক্ষিণ আফ্রিকায় অবস্থিত, যার গভীরতা প্রায় 3 থেকে 4 কিমি, কিন্তু ভূপৃষ্ঠের নিচে এই গভীরতা ভূ অভ্যন্তরকে জানার জন্য খুবই নগণ্য। অগ্নুৎপাতের মাধ্যমে আমরা ভূ অভ্যন্তর সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারি। অগ্নুৎপাতের মাধ্যমে গলিত ম্যাগমা যখন বাইরে বেরিয়ে আসে তখন এগুলি পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায়। তবে এতে অসুবিধা হলো কোনো গভীরতায় কোন ধরনের ম্যাগমার উৎপত্তি তা জানা খুবই কঠিন। ভূগর্ভে ড্রিংলিং বিভিন্ন গভীরতার খনি ছাড়াও বিজ্ঞানীরা সমুদ্রগর্ভে ড্রিংলিং বা গর্ত করে ভূ অভ্যন্তর সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করেছেন। এরকম দুটি প্রকল্প হলো ডিপ ওশিয়ান ড্রিংলিং প্রজেক্ট, ইন্টিগ্রেটেড ওশিয়ান ড্রিংলিং প্রজেক্ট। এবার দেখো বলছে পরোক্ষ উৎস। পরোক্ষ উৎসর মধ্যে 1 নম্বর পয়েন্ট করে পৃথিবীর ঘনত্ব।
নিউটনের মাধ্যাকর্ষণ সূত্র অনুযায়ী পৃথিবীর গড় ঘনত্ব হলো 5.5 গ্রাম ঘনসেমি। এর মধ্যে ভূপৃষ্ঠের উপর পাউলিক শিলার গড় ঘনত্ব হলো 2.7 গ্রাম ঘনসেমি। বলছে পাউলিক শিলার নিচে আগ্নেয় শিলার গড় ঘনত্ব হলো 3.0 থেকে 3.5 গ্রাম ঘনসেমি। এর অর্থ হলো ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দিকে ঘনত্ব ক্রমাগত বৃদ্ধি পায়। পৃথিবীর অভ্যন্তরে কেন্দ্রমণ্ডলের ঘনত্ব 11 থেকে 12 গ্রাম পার ঘনসেমি এবং তা ক্রমাগত বৃদ্ধি পেয়ে পৃথিবীর কেন্দ্রে 13 থেকে 14 গ্রাম ঘনসেমি হয়। এরপরে বলছে 2 ভূ অভ্যন্তরের উষ্ণতা। ভূ অভ্যন্তরে গভীরতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতাও ধীরে ধীরে বৃদ্ধি পায়। আর অনুৎপাত এবং উষ্ণতা প্রশ্রবণের মাধ্যমে এই উষ্ণতা বৃদ্ধির প্রমাণ পাওয়া যায়। অনুমান করা হয় যে প্রমাণ 100 কিমি গভীরতা পর্যন্ত উষ্ণতা বৃদ্ধির হার প্রায় 12 ডিগ্রি সেলসিয়াস কিমি। এরপরে দেখো 3 নম্বর পয়েন্ট, ভূ অভ্যন্তরের চাপ। উষ্ণতা ও ঘনত্বের মতো ভূ অভ্যন্তরে গভীরতা বৃদ্ধির সাথে সাথে চাপ ও ক্রমশ বৃদ্ধি পায়। আর এর কারণ হিসেবে ভূবিজ্ঞানীরা মনে করেন যে উপরিস্থিত পদার্থসমূহের ক্রমবর্ধমান চাপ এবং পৃথিবীর কেন্দ্রে বেশি ভারী পদার্থের উপস্থিতির জন্য এইভাবে ভূ অভ্যন্তরস্থ চাপ ক্রমশ বৃদ্ধি পায়। ফলে পৃথিবীর কেন্দ্রে এর পরিমাণ হয় প্রায় 3000 কিলোমিটার। 4 নম্বর, ভূকম্পীয় তরঙ্গ। কোথাও ভূমিকম্প হলে ভূকম্পন তরঙ্গগুলির গতি প্রকৃতি বৈশিষ্ট্য বিবেচনা করে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন ও বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য সংগ্রহ করা যায়। এরপরে দেখো 3 নম্বর প্রশ্নটাও বলেছে যে বিভিন্ন স্তর ও বিযুক্তি রেখা সহ ভূ অভ্যন্তরের চিত্র অঙ্কন করো। ভালো করে দেখো তোমরা, ভূ অভ্যন্তরের স্তর বিন্যাস ও বিযুক্তি রেখা সহ যে চিত্রটি তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কে দিয়েছে সেটা ভালো করে দেখো এবং শর্ট করে নাও, পরিষ্কার পরিচ্ছন্ন করে কালার করে তোমরা এটা রং ভরে এটা ওইখানে আঁকবে। এরপর দেখো 4 নম্বর প্রশ্ন, শিয়াল ও সীমার মধ্যে পার্থক্য নিরূপণ করো। কেন্দ্রমণ্ডলের 5টি বৈশিষ্ট্য উল্লেখ করো। সব কিন্তু তোমাদের মান 8-এর প্রশ্ন, ভালো করে বুঝবে। শিয়াল ও সীমার মধ্যে পার্থক্য বলছে শিয়াল আর সীমা দুদিকে দুটো ঘর করবে। একটি বলবে যে শিয়াল ভূপৃষ্ঠ থেকে কলোরাডো বিযুক্তির পর্যন্ত সর্বোচ্চ 70 কিমি বিস্তৃত। ডান দিকে সীমার ঘরে বলে সীমা কলোরাডো থেকে মোহ বিযুক্তি রেখা পর্যন্ত প্রায় 10 কিমি বিস্তৃত। নাম্বার 2, পৃথিবীর মোট ভূত্বকের 29% হলো মহাদেশীয় ভূত্বক। সীমার ক্ষেত্রে বলছে যে পৃথিবীর মোট ভূত্বকের 71 হলো মহাসাগরীয় ভূত্বক। নাম্বার 3 বলছে শিয়ালের প্রধান উপাদান হালকা সিলিকন অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত। আর সীমা বলছে সীমা ভারী সিলিকন ম্যাগনেসিয়াম লোহা দ্বারা গঠিত। বলছে 4, আগ্নেয় পাললিক রূপান্তরিত এই 3টি শিলা দ্বারা গঠিত। আর সীমা বলছে এতে রূপান্তরিত পাললিক শিলা অনুপস্থিত ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত। নাম্বার 5 বলছে শিয়াল অপেক্ষিত হালকা ঘনত্ব 2.78 গ্রাম ঘনসেমি। আর সীমা অপেক্ষিত ভারী ঘনত্ব ও 3 গ্রাম ঘনসেমি। এরপরে দেখো বলছে কেন্দ্রমণ্ডলের বৈশিষ্ট্য, তোমরা এগুলো পয়েন্ট করবে, লিখবে যে পৃথিবীর কেন্দ্রভাগে সবচেয়ে ভারী উষ্ণতম এবং অর্ধ তরল ম্যাগমা দ্বারা গঠিত ভূস্তরকে কেন্দ্রমণ্ডল বলে। এর মূল বৈশিষ্ট্যগুলি হলো 1, অবস্থান পৃথিবীর কেন্দ্রকে বেষ্টন করে একেবারে কেন্দ্রস্থলে এবং গুরুমণ্ডলের নিচে কেন্দ্রমণ্ডলে অবস্থান করে। বিযুক্তি, কেন্দ্রমণ্ডল উইসার্ট গুটেনবার্গ বিযুক্তি দ্বারা গুরুমণ্ডল থেকে পৃথক এবং লেমান বিযুক্তি রেখা দ্বারা অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডল বিচ্ছিন্ন। নাম্বার 3 বলেছে বিস্তার ও ঘনত্ব। বলছে কেন্দ্রমণ্ডল গভীরতা পৃথিবীর কেন্দ্রের চারপাশে 2891 থেকে 6371 কিমি, গড় গভীরতা 3480 কিমি। এটি সবচেয়ে বেশি পুরুভূত্বক। এই স্তরের ঘনত্ব 10 থেকে 13 গ্রাম ঘনসেমি। চাপ ও উষ্ণতা, কেন্দ্রমণ্ডলের চাপ সর্বাপেক্ষা বেশি আর স্তরের চাপ 3500 কিলোবার। এখানে উষ্ণতা অত্যন্ত বেশি ও গভীরতা বৃদ্ধির সঙ্গে অতি দ্রুত বৃদ্ধি পায়। আর গড় উষ্ণতা 4000 ডিগ্রি থেকে 5000 ডিগ্রি সেলসিয়াস। নাম্বার 5, উষ্ণতা ও ভর। কেন্দ্রমণ্ডল বেদ পৃথিবীর মোট ব্যাসার্ধের অর্ধেকের বেশি হলেও পৃথিবীর মোট আয়তনের 15% এবং মোট ভরের 32% দখল করে আছে কেন্দ্রমণ্ডল। এই হলো তোমাদের ভূগোলের পার্ট 1।